জরিপের ফল দেখে হতাশ হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে আশঙ্কা বিএনপির। জনগণকে নিয়ে রুখে দেওয়ার হুঁশিয়ারি। বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। আর অন্যান্য যারা তারা তো অনেক অনেক কম আর কি। হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। জনগণ তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। বিএনপি যদি সরকার গঠন করে, প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। নির্বাচনী ইশতেহার তৈরিতে নাগরিকদের মতামত নিতে অ্যাপ চালুর উদ্যোগ জামায়াতের। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ। গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি। ট্রাইব্যুনালে ৩ সেনা কর্মকর্তাকে হাজির। ঢাকা কলেজের বাস ভাঙচুর আইডিয়াল শিক্ষার্থীদের। শান্তি চুক্তি ভেঙে ফের সংঘর্ষ। মিরপুর রোডে যান চলাচল ব্যাহত। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদপুরে নিজ বাসায় খুন হওয়া মা মেয়েকে নাটোরে দাফন। স্কুল ড্রেস পরে পালানো গৃহকর্মীকে আসামি করে মামলা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনেরা। অর্থ পাচারকারীদের সারা জীবন জেলে রাখলেও শাস্তি পূর্ণ হবে না। সামাজিকভাবে ঘৃণা করতে বললেন অর্থ উপদেষ্টা। দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের। এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফুটবলার ঋতুপর্ণা চাকমা সহ এবছর পদক পেলেন ৪ জন। নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্নীতিমুক্ত সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে প্রেস ক্লাবে আলোচনায় মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ যাতে বৃথা না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির ৭ দিনব্যাপী আয়োজন। মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা। এ সময় বিএনপি দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে পারবে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছেন এমন প্রশ্নও তোলেন তিনি। জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে, তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে। তারাই ষড়যন্ত্র সফল হতে দেবে না। বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। আর অন্যান্য যারা তারা তো অনেক অনেক কম আর কি। হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। জনগণ তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর নতুন ৪ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ যাতে বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। আলোচনা সভায় অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ লেখক, কৃষিবিদ এবং ইতিহাসবিদরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে নাগরিকদের মতামত নিতে অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে জামায়াত ইসলামী। জনতার ইশতেহার নামে চালু হতে যাওয়া অ্যাপটি ব্যবহার করে যে কেউ মতামত তুলে ধরতে পারবেন বলে জানিয়েছে দলটি। সকালে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান নিজের ফেসবুক পেজে এই অ্যাপ চালুর ঘোষণা দেন।
তিনি জানান, জনগণের মতামত নিয়েই তৈরি হবে জামায়াতের নির্বাচনী ইশতেহার। নাগরিকদের মতামত জানাবার এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্তে বসবাসকারী বাংলাদেশি নাগরিকেরাও নিজেদের প্রত্যাশা ও প্রশ্ন তুলে ধরতে পারবেন। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত। আগামীকাল সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে ইসি। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার রহমান আল মাসুদ বলেন, ভাষণ রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। রেকর্ডের জন্য 10 ডিসেম্বর তাদের ডাকা হয়েছে। বলেন, স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে থাকছে না। নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বুধবার দুপুর 12টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরে সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। তার লন্ডন যাত্রা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড। আপাতত এভার কেয়ারেই চলবে চিকিৎসা। এদিকে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম সরাসরি তদারকি করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আর 17 দিন ধরে বেগম জিয়ার সঙ্গে আছেন ছোট ছেলে সহধর্মিণী শামিলা রহমান। 17 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। এরই মধ্যে এন্ডোস্কোপি করে বেগম জিয়ার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে। স্বাভাবিক এসেছে সিটি স্ক্যানের রিপোর্ট। দেশি বিদেশি চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন সাবেক প্রধানমন্ত্রী। দেশে এসে সশরীরে চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন সবশেষ ব্রিফিংয়ে জানিয়েছেন, এখনও লন্ডনে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই বেগম জিয়ার। এই অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চলবে চিকিৎসা, তবে শরীর উপযুক্ত পর্যায়ে এলেই নেওয়া হবে বিদেশে। দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। 23 নভেম্বর এভার কেয়ারে ভর্তি হন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ ধরা পড়ার পর সিসিইউতে রেখে চলছে চিকিৎসা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে 17 দিনের মতো তার চিকিৎসা চলছে রাজধানীর এভার কেয়ার হসপিটালে। যেমনটা আপনারা জানেন যে তিনি নানাবিধ রোগে ভুগছেন এবং তিনি সিসিইউতে গেল 13 দিন যাবৎ চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে কিন্তু অনেকবার ট্রাই করা হয়েছে। বিভিন্ন আমরা জানি যে 5 দফার মতো এয়ার অ্যাম্বুলেন্স আনার যে প্রক্রিয়া সেটি ছিল, কিন্তু ওনার শারীরিক অবস্থা বিবেচনায় সেটিও বাতিল করা হয়েছে এখন পর্যন্ত। কেননা মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ততে এখনও আসলে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি, এমনটি আমরা জানি। আজকে আমরা সকাল থেকে রয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে। এখানে এখন পর্যন্ত আসলে বিএনপি যে নেতৃত্ব পর্যায়ে কাউকে আমরা এখনো দেখিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং আপনারা জানেন যে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনিও কিন্তু লন্ডন থেকে তার শাশুড়ির পাশে থাকার জন্য এসেছেন এবং সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সাথে যুক্ত রয়েছেন। তিনি প্রতিদিনই আসেন, এসে তদারকি করেন। তারপরে মূলত মেডিকেল বোর্ডের যিনি সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ, তিনিও কিন্তু আমাদেরকে ব্রিফ করে জানান। তো তার সর্বশেষ ব্রিফ অনুযায়ী বেগম জিয়ার শারীরিক অবস্থা কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত, যেমনটা অর্থাৎ তার শারীরিক অবস্থা এরকম ছিল, তিনি চিকিৎসা নিতে পারছেন, একটু ভালোর দিকে ইতিবাচক হিসেবে এটি দেখছেন। তবে তার শারীরিক অবস্থা এখনও সেরকম হয়নি যে তাকে বিদেশ নেওয়ার মতো কোনো ধরনের কোনো প্রস্তুতি নেওয়া যায়। সেই বিবেচনায় যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা যদি বলি, তিনি ফুসফুস, কিডনি সহ হৃদরোগ, চোখের সমস্যা সহ নানাবিধ সমস্যা তিনি ভুগছেন এবং ডাক্তারদের যেই চিকিৎসা বোর্ড সেখান থেকে আসলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে যে তিনি দিন দিন সাড়া দিচ্ছেন, চিকিৎসা নিতে পারছেন। বাংলাদেশি এখন চিকিৎসা নিয়ে তিনি একটু উন্নত দিকে আসলেই তাকে আসলে বিদেশ নেওয়া হবে কিনা সেই বিষয়টি বিবেচনা করা হবে। তো সব মিলিয়ে এভার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দেন তিনি। এর আগে ২১তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, হাসনাতের জবানবন্দির পর সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। এরপর মামলার সাক্ষ্য গ্রহণ অধ্যায় শেষ হবে। মামলায় ৩০ আসামির মধ্যে গ্রেফতার ৬ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে ট্রাইব্যুনাল ১ এ আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের শুনানি শুরু হয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেফতার ৩ সেনা কর্মকর্তাকে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের বক্তব্য খণ্ডিতাংশ এবং আংশিকভাবে প্রচার করে আন্দোলন প্রত্যাহারের যে নাটক মঞ্চস্থ করেছিল সে বিষয়ে সেখানে কথা বলেছি। মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেফ হাউসে মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে, বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয়, বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত, কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে, যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষায়, এজেন্সির ভাষায় যেটাকে সেফ হাউস নামে ডাকা হয়। সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয়। সেদিন জুম্মার নামাজ ছিল, আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। হাসনাত আব্দুল্লাহর সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়নি, এখন বিরতি চলছে। ২:৩০টার দিকে আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সাক্ষ্যে কী বলেছেন তার প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং কোটা সংস্কার আন্দোলনের যে প্রেক্ষাপট তিনি সেটি তুলে ধরেছেন। তাকে কিভাবে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ঠিক ওই এলাকাতে একটি বাসায় নিয়ে গিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়েছে, কর্মসূচি প্রত্যাহারের চাপ দেওয়া হয়েছে এবং একটি বিবৃতি লিখিয়ে নিয়ে তাদের মাধ্যমে রেকর্ড করে সেই বিবৃতিটিকে কিভাবে পরিবর্তন করা হয়েছে, কিভাবে গণমাধ্যমকে ব্যবহার করে তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে, এই সামগ্রিক বিষয়গুলোই তিনি হাসনাত আব্দুল্লাহ তার সাক্ষ্যে উল্লেখ করেছেন এবং গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন। এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার সরকার সেনাবাহিনী, বিচার প্রশাসন এবং মিডিয়াকে নিয়ন্ত্রণ করেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে এবং সেই সংস্কৃতি বা সেই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। যারা আগামীতে ক্ষমতায় যেতে চান তারাও সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমেই তারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, এমনটি তিনি অভিযোগ করেছেন। এবং যেহেতু হাসনাত আব্দুল্লাহ এনসিপির একজন নেতা এবং তিনি বলেছেন তারা জনগণের উপর ভরসা রেখেই আগামীতে ক্ষমতা যেতে চান, ভারতের সমর্থন বা তিনি অ্যাজ ইট ইজভাবে যেটি বলেছেন যে ভারতের কনসেন্ট নিয়ে এনসিপি ক্ষমতায় যেতে চায় না। এখন বিরতি চলছে, বিরতির পরে আবার তার অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণ শেষ হলে তাকে জেরা করবেন আসামিপক্ষ এবং স্টেট ডিফেন্সের আইনজীবীরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ গুমের এক মামলায় অর্থাৎ ডিজিএফআই নিয়ন্ত্রণাধীন জেআইসি সেলে নিয়ে গিয়ে আটকে রেখে গুম করার যে মামলায়, সেই মামলায় আসামি পক্ষের যে শুনানি সেটি কিন্তু এখনও চলছে, শেষ হয়নি। অর্থাৎ এই মামলায় যে ১৩ জন আসামি রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ ১৩ জন আসামি রয়েছেন। এর মধ্যে ৩ জন আসামি গ্রেফতার রয়েছেন। সেই ৩ জন গ্রেফতার আসামির পক্ষেই তার আইনজীবীরা শুনানি করেছেন এবং তারা যেটি বারবার বলার চেষ্টা করেছেন যে সেনা তদন্তে অর্থাৎ সেনাবাহিনীর তদন্ত আদালতে ৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, এর মধ্যে ৬ জনকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, ২ জনকে অন্তর্ভুক্ত করা হয় নাই। সে কারণে প্রসিকিউশন যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে সেই অভিযোগটি ত্রুটিপূর্ণ এই বলেই তাদের আসামিদের পক্ষে তারা যুক্তি তুলে ধরছেন এবং তাদেরকে এই মামলা থেকে অব্যাহতির আবেদন তারা জানিয়েছেন। তো প্রসিকিউশন থেকে তাদের বিরুদ্ধে অর্থাৎ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের একটি আদেশ চেয়েছে, সেটির শুনানি চলছে। কিছুক্ষণের মধ্যে শেষ হলে আমরা আপডেট দিতে পারবো। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। তৃতীয় দিনের মতো রায়ের বাজারে চলছে জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তের কার্যক্রম। সিআইডি ও বিদেশি ফরেনসিক টিমের অধীনে সকাল ৯:৩০টায় শুরু হয় কার্যক্রম। আজ ২টি সহ এ পর্যন্ত মোট ৮টি মরদেহ উত্তোলন করা হয়েছে। উত্তোলনের পর ময়নাতদন্ত আর হাড়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। সবগুলো মরদেহ উত্তোলনের পর স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে। রোববার প্রথম দিন শনাক্ত কার্যক্রমে স্বজনদের মরদেহের খোঁজে ৭টি পরিবার আসে রায়ের বাজারে। তাদের ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর আবারও দাফন করা হচ্ছে মরদেহ। এই মুহূর্তে রায়েরবাজার কবরস্থানে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম, সরাসরি যাচ্ছে তার কাছে। মিম, সিআইডি এবং ফরেনসিক টিমের সহযোগিতায় কিন্তু রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে এই মুহূর্তে কিন্তু তৃতীয় দিনের মতো চলছে মৃতদেহ উত্তোলন কার্যক্রম। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে কিন্তু 114 জনের মৃতদেহ দাফন করা হয়েছে গত বছর এই কবরস্থানে, এবং অনেক পরিবারই কিন্তু দাবি করেছেন যে তাদের আপনজনের মৃতদেহ দাফন করা হয়েছে এই কবরস্থানে। সেই কারণেই কিন্তু তাদের মৃতদেহ জুলাই আন্দোলনে শহীদ হওয়া 114 জন যে শহীদ যাদের মৃতদেহ এখানে দাফন করা হয়েছে তাদের মরদেহ উত্তোলনের কার্যক্রম কিন্তু এখানে চলছে, এবং তাদের মরদেহ উত্তোলনের পরে তাদের ময়নাতদন্তের পরে হাড়ের ডিএনএ নমুনা সংগ্রহ করার পরে কিন্তু তাদেরকে আবারও ধর্মীয় রীতিনীতি মেনেই আবারও দাফন করা হবে বলে কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে সিআইডি, এবং তারা যেটি জানিয়েছে যে আন্তর্জাতিক প্রোটোকল মেনেই কিন্তু শহীদদের মৃতদেহ উত্তোলন করা হচ্ছে। এবং আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত আজকে মঙ্গলবার সকাল 9:30 থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, এবং আজ 2টি মৃতদেহ উত্তোলন করা হয়েছে। রোববার থেকে আজ পর্যন্ত যদি গণনা করি তাহলে মোট 8টি মরদেহ উত্তোলন করা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি, এবং এ বিষয়ে কিন্তু বিকাল 4টার দিকে একটি বিস্তারিত ব্রিফিং করা হবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে সিআইডি। এবং আমরা যেমনটি জানি যে রোববার থেকে কিন্তু এই মরদেহ উত্তোলন কার্যক্রমটি শুরু হয়। প্রথম দিনও 2টি মরদেহ উত্তোলন করা হয়েছে, এবং গতকাল অর্থাৎ সোমবার 4টি মরদেহ উত্তোলন করা হয়েছে, এবং এখন পর্যন্ত 2টি মরদেহ সবকিছু মিলিয়ে টোটাল মোট 8টি মরদেহ কিন্তু উত্তোলন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা যেটি জানতে পেরেছি যে রোববার কিন্তু 11টি পরিবার এখানে মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিল, এবং তাদের মধ্য থেকে 7 জন সদস্যের কিন্তু ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তো রায়েরবাজার কবরস্থান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রায়েরবাজার কবরস্থান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। শত বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, মহিষী নারীর দেখানো পথ ধরে এগিয়ে যেতে হবে। দেশ ও জাতি গঠনে নারীদের ভূমিকা রাখতে আরও সুযোগ করে দিতে হবে। এবছর রোকেয়া পদক পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা সহ 4 জন। বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠান যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর নারী জাগরণে বিশেষ অবদানের জন্য রোকেয়া পদক পেয়েছেন 4 জন। নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য রুভানা রাকিব, নারীদের শ্রমাধিকারে অবদানের জন্য কল্পনা আক্তার, মানবাধিকারে বিশেষ অবদানের জন্য ডক্টর নাবিলা ইদ্রিস ও ক্রীড়ায় অবদান রাখায় জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে শত বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় আক্ষেপ করেন ডক্টর ইউনূস। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। জুলাই গণ অভ্যুত্থানে নারী নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জাতি গঠনে নারীদের ভূমিকা রাখতে আরও সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখা হয়েছে। আমাদেরকে ঠিক করে দিতে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। এবার গাজীপুর কারাগারে আয়নাবাজি। বন বিভাগের মামলায় অভিযুক্তের পরিবর্তে জেলে আরেকজন, কথা বলতে নারাজ আইনজীবী। আদালতকে চিঠি লিখে জানালো কারা কর্তৃপক্ষ।
শান্তি চুক্তির 1 মাসের মধ্যেই ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয়েছে 2টি বাস। শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ। এর স্থায়ী সমাধানে নিউ মার্কেট থানার উদ্যোগে কলেজগুলোর মধ্যে হয় শান্তি চুক্তি। চুক্তির 1 মাসের মধ্যেই আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তাদের ধাওয়া পাল্টা ধাওয়ায় মঙ্গলবার সকালে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। ভাঙচুর করা হয় ঢাকা কলেজের 2টি বাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপরও চলে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দাবি, 2 দিন আগে শাহবাগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের 2 সহপাঠীকে মারধর করে। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। শাহবাগের ওদিক দিয়ে আমাদের এক ছোট ভাই ফার্স্ট ইয়ারের ও যাচ্ছে, তো দেখছে যে আইডিয়াল কলেজের, তখনই একদম এই ধর আইডিয়াল কলেজে যে এই অবস্থা করে ফেলছে মেরে পুরা। এই কারণে আজকে আমরা একটা আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু আন্দোলন করতে দেয় নাই, পাল্টা আমাদের উপরে অ্যাটাক হয়েছে। তাই আমরা আজকে এই গন্ডগোলটা লেগে গেছে আর কি। তবে পুলিশ বলছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে সংঘর্ষ। শোডাউন ও মারামারির ঘটনার পুনরাবৃত্তি হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ঢাকা কলেজের একটা বাসে মনে হয় আইডিয়াল কলেজের কিছু স্টুডেন্ট গিয়ে প্রথমে অ্যাটাক করে। এর প্রেক্ষিতে আবার ঢাকা কলেজের বেশ কিছু ছেলেপেলে তখন এই প্রতিশোধ নেওয়ার জন্য বা এটার প্রতিকার চাওয়ার জন্য তারা আবার এই আইডিয়াল কলেজের দিকে আসে। এখানে এসে 2 পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয়। আমরা এই বিষয়গুলো তদন্ত করে যেন ভবিষ্যতে আর এরকম ঘটনা না ঘটে সেটার জন্য আমরা তৎপর থাকবো। এদিকে কয়েকদিন পর পর এমন সংঘাতের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে এনটিআরসির নিয়োগ বঞ্চিতদের লং মার্চ আটকে দিয়েছে পুলিশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হলে সেখানেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। পরে মূল সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। নির্বাহী আদেশে নিয়োগ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অভিযোগ করেন, বিগত সরকারের আমলে প্রায় 60,000 জাল সনদধারী চাকরিতে সুপারিশ পেলেও বঞ্চিত হয়েছেন 1 থেকে 12তম এনটিআরসি পরীক্ষা পাশকৃতরা। আমাদের দাবি হচ্ছে 1 থেকে 12তম এই 12টা ব্যাচের যারা 12ই জুন 2018 সালের আগে পাশ করেছে তাদেরকে নানামুখী জটিলতা করে নিয়োগ দেওয়া হয়নি। এই নিয়োগটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তৎকালীন সরকারের সময় ডক্টর দীপনমণি রায়ের শেল্টারে তাদের সহযোগিতায় এবং তৎকালীন আমলাদের সহযোগিতায় এনটিআরসি এর কর্মকর্তারা আমাদের রোল নাম্বার ব্যবহার করে জাল সনদ বিক্রি করেছে, তারা সনদ বাণিজ্য করেছে। ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার মা মেয়েকে গ্রামের বাড়ি নাটোরে দাফন করা হয়েছে। এর আগে তাদের জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এদিকে খুনের ঘটনায় তাদের গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা হয়েছে থানায়। স্ত্রী সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ আজিজুল। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের বাসায় খুন হন লায়লা আফরোজ ও নবম শ্রেণীর মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজ। মঙ্গলবার ভোরে তাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছে নাটোর শহরের বরগাছা এলাকার বাড়িতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাদ জোহর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জানাজার জন্য নেওয়া হয় মরদেহ। জানাজায় অংশ নেন কয়েকশো মানুষ। এরপর পৌর কবরস্থানে মা মেয়েকে দাফন করা হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। আমরা চাই যে পুরো ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত হোক। এটা হয়তো ডাকাতির উদ্দেশ্যে করা, এমন শাস্তি প্রদান করা হোক যেন ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড আর না ঘটে। এদিকে মা মেয়েকে হত্যার ঘটনায় তাদের গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা হয়েছে থানায়। মঙ্গলবার সকালে আয়েশা বোরকা পরে তাদের বাসায় প্রবেশ করলেও বের হওয়ার সময় তার পরনে দেখা যায় স্কুল ড্রেস। পরে উদ্ধার হয় মা মেয়ের মরদেহ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হাত পা কেটে ফেলে রাখা বিএনপি কর্মী নয়ন আলী হাসপাতালে মারা গেছেন। নিহতের বাড়িতেও লুটপাট, ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
দুর্বৃত্তদের হাতে প্রাণ গেছে নয়ন আলীর। হামলা চালিয়ে তছনছ করা হয়েছে ঘরবাড়ি। সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ উপজেলার শিবগঞ্জের বাবুপুর মোড়ে নয়নের হাত পা কেটে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে নিলে রাত 9টার দিকে তার মৃত্যু হয়। তার দুই পায়ে হাঁটু এবং হাঁটুর নিচে অনেক ডিপ কাট ইনজুরি ছিল এবং তার দুই হাতেও অনেক কাট ইনজুরি ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি স্বজনদের। মাছকে খাবার খাওয়াছিল দিয়ে সুইনাকে ডাইকে নিয়ে যায় নিয়ে যায় আহত করে কেটেছে। আমাদের বাড়ি থেকে গরু 2.5 লাখ টাকা, আমার ঘরে ছিল 1 লাখ না 80,000 টাকা নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। আমার ছেলের বিচারটা আপনারা করে দিতে হবে, বিচার চাই আমি। এদিকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। তারা এখন মামলা দিতে আসেনি, আমরা তদন্ত করে দেখছি আসল ঘটনাটা কি জন্য তাকে মারলো। অতিরিক্ত পুলিশ হচ্ছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এবার গাজীপুর জেলা কারাগারে ধরা পড়েছে আয়নাবাজি। বন বিভাগের মামলায় অভিযুক্ত সাত্তারের পরিবর্তে কারাগারে আছেন সাইফুল নামের আরেক ব্যক্তি। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে চমকে ওঠার মতো এই তথ্য। বিষয়টি অবগত করতে তড়িঘড়ি করে আদালতকে চিঠি লিখে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তের আইনজীবী কথা বলতে রাজি হননি। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া রেঞ্জ অফিস। গেল 9 সেপ্টেম্বর এই এলাকার বন থেকে সরকারি গাছ কাটার সময় হাতে নাতে কয়েকজনকে আটক করে বন কর্মকর্তারা। পরে দেশীয় অস্ত্রের মুখে পিছু হটলেও জড়িতদের বিরুদ্ধে মামলা করে বন বিভাগ। তো তাদের কাছে ধারালো দা কোড়াল থাকায় তাদেরকে আসলে সেভাবে গ্রেপ্তার করতে পারি নাই, কিন্তু তাদের ফেলে যাওয়া এই যে কিছু আলামত আর আপনার লাকড়িযোগ্য চারা গাছ এগুলো উদ্ধার করি। এই ঘটনার 3 মাস পর গত 7 ডিসেম্বর আদালতে হাজিরা দেয় প্রধান আসামি সাত্তার মিয়া। অভিযোগ আমলে নিয়ে তাকে কারাগারে পাঠান বিচারক। কিন্তু সময় সংবাদের অনুসন্ধান বলছে যে সাত্তারের থাকার কথা কারাগারে, তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন নিজ এলাকাতেই। একটু আগে সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়িতে নেই সাত্তার। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান ব্যবসায়িক কাজে অবস্থান করছেন মাওনা এলাকায়। যদিও আদালতের নথি বলছে এই মুহূর্তে তার থাকার কথা গাজীপুর জেলা কারাগারে। আশ্চর্যের বিষয়, কারাগারের নথিতেও বন্দির নাম সাত্তার, কিন্তু ছবি মেলাতে গেলেই ধরা পড়ে আয়নাবাজি। জেলে থাকা ব্যক্তির প্রকৃত পরিচয় সাইফুল ইসলাম। তাহলে সাত্তার পরিচয় কিভাবে কারাগারে সাইফুল? জানতে চাইলে তড়িঘড়ি করে আদালতকে অসঙ্গতির বিষয়টি জানিয়ে চিঠি পাঠান জেল সুপার। আয়নাবাজির এই অদ্ভুত ঘটনা সম্পর্কে জানতে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি প্রকৃত আসামি সাত্তারের আইনজীবী শ্যামল সরকারের। যদিও ভুক্তভোগী পরিবার স্বীকার করেছে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে 15,000 টাকার বিনিময়ে প্রক্সি হাজিরা দেন সাইফুল। গাজীপুর কারাগার কর্তৃপক্ষের তথ্য মতে গত 1 মাসে এমন প্রক্সি হাজিরা ও জেল খাটার 3টি ঘটনা শনাক্ত হয়েছে। সময় সংবাদ, গাজীপুর। দুপুরের সময় আরো থাকছে। আইপিএল নিলাম থেকে সাকিবের নাম বাদ। প্রাথমিক তালিকায় 7 বাংলাদেশি। মুস্তাফিজের ভিত্তিমূল্য 2 কোটি রুপি। প্রথমবার লিস্টে যুব বিশ্বকাপ জয়ী রাকিবুল। দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের কারাগারে রাখলেই হবে না, সামাজিকভাবেও ঘৃণা করতে হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় একথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় টাকার বিনিময়ে ক্ষমতাচ্যুতদের পালিয়ে যেতে সহযোগিতা করা রাজনীতিকদের ভোট না দেওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। আরও বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোটের মাঠে প্রত্যাখ্যান করতে পারলে অনেকটাই কমে আসবে দুর্নীতি। নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সকালে সেগুনবাগিচায় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্বোধনের পর দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় মানববন্ধন করে সংস্থাটি। এতে অংশ নেয় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। নেতিবাচক দিক পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের শাস্তি কী দেবেন? সারা জীবন জেলে থাকলেও শাস্তির তো সে
সঠিক শাস্তি হবে না। সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু কোনোদিন যাবে। নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি ও দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে হবে উল্লেখ করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? গত 15 বছরের অপরাধী তারা যখন পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটরা তার সাথে যুক্ত, তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন। এটা আমার মনে হয় প্রকাশ্যে বলার সময় এসছে। এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা আপনাদের করতে হবে। এ সময় পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাই কমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান আব্দুল মোমিন। বড় একটা কমিশন হতে হবে এটা আমি মনে করি না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশে বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আদেশ পেলে এনবিআর তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। বলেন, শুল্ক ছাড় দেয়া হলেও তা হবে স্বল্প সময়ের জন্য। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এদিকে দাবি নিয়ে আজও বিটিআরসির সঙ্গে বৈঠক করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এনইআইআর সিস্টেম চালুর সময় 1 বছর পেছানো, আমদানিতে শুল্ক কমানো, অবৈধ হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ সহ নানা দাবিতে আন্দোলন করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আলোচনার জন্য মঙ্গলবার বেলা 11টার পর বিটিআরসি কার্যালয়ে যান মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। 11:30টার দিকে তাদের 14 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বিটিআরসি। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, অবৈধ ফোন বন্ধ করা এবং এনইআইআর চালুর ব্যাপারে সরকার এখনো অনড় অবস্থানে। আগামীকাল বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে 3টা বাজে বসবে। এই কারণে ভাই, আপনারা কালকে পর্যন্ত একটু শান্ত থাকেন। আমাদের চোখের পানির দাম ওনারা দেয় না। এনইআইআর চালুর আগে মোবাইল ফোন আমদানিতে 58% শুল্ক কমাতে এনবিআর কে অনুরোধ করেছে বিটিআরসি। এর জবাবে মঙ্গলবার রাজস্ব বোর্ড বলছে, এ বিষয়ে এনবিআর নয়, সিদ্ধান্ত দেবে সরকার। এটা কিন্তু এনবিআর এর এখন আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নাই। আপনারা জানেন যে গত বছর আমরা যে ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি, আমরা এখানে একটা ড্রাস্টিক চেঞ্জ করেছি। গত বছর আমরা পলিসি নিয়ে বলেছি এনবিআর এখন থেকে আর কোনো অব্যাহতি দিবে না। সরকারের ঘোষণা অনুযায়ী 16 ডিসেম্বর থেকে দেশে চালু হবে এনইআইআর সিস্টেম। এই ব্যবস্থা কার্যকর হলে অবৈধভাবে আনা মোবাইল হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। স্বতন্ত্র চাকরিবিধি প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। সরকারি বিধিবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক বিশেষ বিধান বাতিল করে দ্রুত বিধিমালা প্রকাশের দাবি জানান তারা। সকালে দিয়াবাড়ির মেট্রো রেল ভবনের সামনে 9ম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, 2013 সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর 1 যুগ পেরিয়ে গেলেও 900-র বেশি নিয়মিত কর্মচারীর জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি হয়নি। 2022 সালের ডিসেম্বর থেকে মেট্রো রেল চালু হওয়ার পর থেকে কর্মীরা সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু চাকরিবিধি না থাকায় তারা বিভিন্ন আর্থিক সুবিধা এবং পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত মেট্রো রেলের কার্যক্রম স্বাভাবিক রেখে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। 9ম থেকে কর্মরত 20তম গ্রেডের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ সার্ভিস দাবিতে একমত। আমরা একটাই কথা, আমাদের সার্ভিসটা স্যার দিয়ে দেন, আমরা আর কিছু চাই না। আমরা মেট্রোকে অন করি, আমরা সারাটা জীবন মেট্রোর জন্য দিয়ে যেতে চাই স্যার। আমাদের যেটা অধিকার 12 বছর থেকে এটা বলে আসছে বিভিন্ন পক্ষ, আমরা অনেক দিন থেকে বলতেছি এবং আমাদের কর্তৃপক্ষ আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আমার অধিকারটা এখন আমরা পাইনি। শান্তিপূর্ণভাবে আমাদেরকে আজকে বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিংয়ে যেন আমাদেরকে সার্ভিস রুলটা দেওয়া হয়। আমরা স্যারদেরকে রিকোয়েস্ট করব, স্যার আমাদেরকে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে আপনারা সার্ভিস রুলটা দেন। পদ্ধতিগত জটিলতার কারণে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না বলে দাবি করেছেন এনবিআর চেয়ারম্যান। তারপরও ঘাটতি মেটাতে বাড়তি নজর দিয়েছে সংস্থাটি। এডিপি বাস্তবায়নের ধীরগতিতে কমেছে কর্পোরেট কর আদায়। এদিকে সংশোধিত লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও হয়রানি করা হবে না বলে নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান।
চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি থেকে গেছে 17,000 কোটি টাকা। এরপরও দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংশোধিত লক্ষ্যমাত্রার 54,000 কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না রাজস্ব আদায়ে পিছিয়ে থাকা এনবিআর চেয়ারম্যান। কালেকশন টার্গেট সবসময় চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জটা যদি বড় হয় তাহলে চেষ্টাটা বড় হয়, সে কারণেই আমাদের এটা বাড়াতে হয়েছে। ভ্যাট দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জানান, পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকিং খাতের সংকট ও সরকারি প্রকল্প বাস্তবায়ন কম হওয়ায় আয় কমেছে এনবিআরের। ঘাটতি পূরণে তাই এখন নজর আয়কর ও ভ্যাট আদায়। তবে কাঙ্ক্ষিত ভ্যাট না পাওয়ার কারণ হিসেবে আদায় পদ্ধতির জটিলতাকে দায়ী করেছেন তিনি। কর্পোরেট ট্যাক্সের বিগ চাঙ্ক কিন্তু আসলে ব্যাংক থেকে, এবং অনেকগুলো ব্যাংকের কি অবস্থা সেটা তো এখন একেবারেই পরিষ্কার। ফলে আমরা কিন্তু ব্যাংক থেকে বড় একটা ধাক্কা খেয়েছি। ডেভেলপমেন্ট বাজেটের ইমপ্লিমেন্টেশনও আশানুরূপ কিন্তু হয়নি। না হওয়ার কারণে সেখান থেকে আমাদের বড় একটা ট্যাক্স কালেকশন কিন্তু কমছে। এ সময় এলডিসি উত্তরণ ঘিরে শুল্ক কাঠামোতে বড় পরিবর্তন আনার কথা জানান চেয়ারম্যান। বলেন, কাস্টমস হাউস কেবল নিরাপত্তা নিশ্চিত করবে, অটোমেশন পদ্ধতিতে আদায় হবে কর, এতে কমবে হয়রানি। আমরা যে এলডিসি গ্রাজুয়েশনে যেতেই হবে। যদি আমরা সেখানে যাই তাহলে আমাদের বর্তমান যে ডিউটি স্ট্রাকচার আছে সেটা কিন্তু রাখা যাবে না। আমরা প্রতি বছরই চেষ্টা করছি ধীরে ধীরে ডিউটি কমানোর, এবং এটা আরো কমে যাবে। এনবিআর চেয়ারম্যান জানান, ঢালাও ভাবে নয়, যারা কর ফাঁকি দিচ্ছে কেবল তাদেরই চাপ দেওয়া হচ্ছে। লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। আইপিএল এর নিলাম থেকে বাদ দেওয়া হলো সাকিব আল হাসানের নাম। তবে প্রাথমিক তালিকায় আছেন বাংলাদেশের 7 ক্রিকেটার। আইপিএল শুরু হওয়ার পর প্রায় প্রতি বছরে নিলামে রাখা হতো সাকিব আল হাসানকে। কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মিস্টার 75-এর। লম্বা সময় সেরা ছন্দে না থাকায় তাকে রাখা হয়নি নিলামে। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপির তালিকায় আছে মুস্তাফিজের নাম। প্রথমবার এই তালিকায় যুক্ত হয়েছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রাকিবুল হাসান। আছেন তানজিম হাসান সাকিবও। এছাড়া তাসকিন, শরীফুল, নাহিদ রানার নাম যুক্ত করা হয়েছে আইপিএল নিলাম তালিকায়। নানা অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে স্থগিত করা হয়েছে লাতিন বাংলা সুপার কাপ। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় অসন্তুষ্টি জানিয়ে ব্রাজিল আর্জেন্টিনা ক্লাবের ম্যাচের জন্য ভেন্যু বরাদ্দ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সকালে বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এনএসসি। টিকিট বিক্রির নির্ধারিত অর্থ ম্যাচ শুরুর আগে ক্রীড়া পরিষদে জমা দেওয়া এবং স্টেডিয়াম পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা থাকলেও সেই শর্ত ভঙ্গ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া শেষ ম্যাচে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা নিয়ে দুঃখ প্রকাশ করেছে দেশের ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জরিপের ফল দেখে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের আশঙ্কা বিএনপির। জনগণকে নিয়ে রুখে দেওয়ার হুঁশিয়ারি। মতবিরোধে বৃথা যাবে না জুলাইয়ের ত্যাগ। শান্তি চুক্তি ভেঙে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে আহত কয়েকজন, 2টি বাস ভাঙচুর। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়ের।